প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আসন সমীকরণ পডকাস্ট অনুষ্ঠানে। আপনারা জানেন যে আমরা এই পডকাস্টে সামনের যে 12 তারিখ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনের যে 300 আসন আছে, সেই 300 আসনের প্রতিটা আসন ধরে ধরে আমরা একটা অ্যানালাইসিস করছি এবং ইন্ডিভিজুয়াল প্রেডিকশন করছি কে কোন আসনে জিততে যাবে, তো জিততে পারে। তো এবং অলরেডি আমরা প্রায় 40টার মতো জেলা কভার করেছি, আরো প্রায় 25টার মতো আর 24টার মতো জেলা আমরা কভার করব। এখন যদি আমরা আপনাদের এই পর্যায়ে আজকের সেশন শুরু করার আগে একটু যদি আপনাদেরকে দেখাই, যেই জেলাগুলো অলরেডি আমরা করেছি 40টার মতো, সেখানে কে কোনটাতে জিতছে আমরা যদি একটু উপর থেকে দেখি, যে আমরা অলরেডি পুরা বাংলাদেশের পুরা পশ্চিম অঞ্চল এবং দক্ষিণাঞ্চল যেই 4টা ডিভিশন আছে সেগুলোকে কভার করেছি। পুরো রংপুর ডিভিশন, রাজশাহী ডিভিশন, খুলনা ডিভিশন, বরিশাল ডিভিশন এবং চিটাগাংয়ের একটা বড় অংশই, মানে 3টা পার্বত্য অঞ্চল ছাড়া, পার্বত্য জেলা ছাড়া। তো সেই হিসাবে সোফার আমাদের গ্রুপ প্রেডিকশন অনুযায়ী 97টা সিট আমাদের প্রেডিকশন অনুযায়ী বিএনপি পাচ্ছে। জামাত এবং এনসিপি জোট 66টা, জাতীয় পার্টি 4টা, স্বতন্ত্র 8, ইসলামিক আন্দোলন 2, এবং একটাতে আমরা এখনো ফাইনালাইজ করতে পারিনি। তো সেইটা এখন বর্তমান হিসাব আর কি। তো এইটা অফকোর্স চেঞ্জ হবে আগামী আজকে এবং আগামীকাল আমরা অন্যান্য যে সিটগুলো নিয়ে ডিসকাশন করব। মেইনলি ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের এবং সিলেট বিভাগের পুরোটাই বাকি। তো আমরা এই আসনগুলো সম্পর্কে আলোচনা করব, আগামীকালের মধ্যেই আমাদের শেষ করবো এই প্রেডিকশন। তো আপনাদেরকে জাস্ট আবারও জানিয়ে রাখছি যে আমরা সোফার যেই 40টার মতো জেলা আমরা কভার করেছি, সেখানের পিকচারটা হচ্ছে এরকম, যে বিএনপি 97, জামাত এনসিপি জোট 66 এবং জাতীয় পার্টি 4টা, এবং যে স্বতন্ত্র আছে এর মধ্যে বেশ কিছু বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র আছে। তো আমার মনে হয় এই পর্যায়ে আজকে আমরা এখন গোপালগঞ্জ জেলা, আপনারা জানেন যে এটা একটা বেশ পরিচিত জেলা আমাদের সবার জন্যই। তো এখানে বিগত সরকারের যে শেখ হাসিনা, ওনার নিজের এলাকা, নিজেও এই আসন থেকে বেশ কয়েকবার নির্বাচন করেছেন এবং বিভিন্ন কারণেই এই জেলাটি আলোচিত এবং বিতর্কিত অনেক ক্ষেত্রে। তো আমরা শুরু করছি গোপালগঞ্জ জেলা নিয়ে। গোপালগঞ্জে 3টি আসন আছে। 3টি আসনের প্রতিটার সম্পর্কে আমরা আলোচনা করব। আমার সাথে আজকে আলোচনার উপস্থিত আছেন এতেশামুল হক, উনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং একজন আইনজীবী, জ্যোতি রহমান অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক। এতেশাম, আপনার গোপালগঞ্জে আপনার এক ধরনের আত্মীয়তাও আছে, আপনার শ্বশুর বাড়ি বলেছিলেন, হয়তো আপনার থেকে আমরা একটু বেশি জানতে চাইব গোপালগঞ্জের ভিতরের ইনসাইটস গুলো। তো আমরা শুরু করি গোপালগঞ্জ 1 নিয়ে। গোপালগঞ্জ 1-এ একটা মকসুদপুর উপজেলা এবং কাশিয়ানী উপজেলার এক অংশ নিয়ে, এখানে বিএনপির প্রার্থী আছেন সেলিমুজ্জামান মোল্লা, জামাতের প্রার্থী মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা। কিন্তু এখানে বিএনপির একজন বেশ স্ট্রং ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র প্রার্থী আছেন, যিনি নিজে দাঁড়িয়েছেন এবং বহিষ্কৃত হয়েছেন। ওনার নাম আশরাফুল আলম। আশরাফুল আলম শিমুল। উনি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ইন্টারেস্টিংলি উনি এখন জেলে আছেন এবং নিশ্চয়ই ইন্টারনাল পলিটিক্যাল কারণেই মোস্ট প্রবলি জেলে আছেন, কারণ উনি যেহেতু একসময় বিএনপি করতেন, এই সময় জেলে থাকার কথা না। তো আমরা তো আলোচনার মধ্যে জানবো এটার ব্যাপারটা। আর এখানে কবির মিয়া নামে একজন আছেন, গণ অধিকার ওই রাজনৈতিক দলের ট্রাক মার্কার, সেটির প্রার্থী। এটা একটা ইন্টারেস্টিং যে উনি কিন্তু আওয়ামী লীগের সাথে বেশ ভালোভাবেই সংশ্লিষ্ট ছিলেন। উনি মকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং গোপালগঞ্জ জেলা তাঁতি লীগের সভাপতি ছিলেন। কিন্তু 2024 সালে উনি এবং 2024 সালে জাতীয় সংসদ নির্বাচনে ফারুক খানের বিরুদ্ধে লড়াই করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রায় 1 লাখের বেশি ভোট পেয়ে বেশ আলোচিত হন।
এবং উনি পরাজিত হন অল্প ভোটেই আসলে। তো উনি 5ই আগস্টের পরে গণ অধিকার পরিষদে জয়েন করেন, নুরুল হক নূরের পার্টি। কিন্তু অনেক ক্ষেত্রেই এটা সমালোচিত হয়েছিল যে এরকম একজন আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট কিভাবে ওনার দলে যায়। তো এনিওয়ে, তো উনি এর পার্টি নমিনেশন পেয়েছেন এবং লড়াইয়ে আছেন। তো হয়তো এরকম হতে পারে যে সেলিমুজ্জামান মোল্লা, কবির মিয়া ও শিমুলের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বী হবে, কারণ জামাতের এখানে সেরকম কোনো ভোটই নেই। এতেশাম, আপনি বলেন। তো এখানে আমরা খুব ইন্টারেস্টিং দেখছি। আমার ধারণা, তো গোপালগঞ্জের 3টা সিটি বলা হতো শেখ হাসিনার ভিক্ষার সিট। উনি যদি যে কাউকে দাঁড় করাতেন, মানে যেটা আমরা বাংলাদেশে বলি কলা গাছও দাঁড় করাতেন, এখানে ভালো মতো জিতে আসতেন। তো 96 থেকে মোটামুটি এখানে সিটগুলো ঠিক হয়ে গেছিল। উনি একটাতে দাঁড়াতেন, উনার কাজিন শেখ সেলিম একটাতে দাঁড়াতেন, আর গোপালগঞ্জ এখানে দাঁড়াতেন কর্নেল ফারুক খান। ফারুক খান, জি, যিনি আপনি জানেন বেশ রাজনৈতিকভাবে সিগনিফিকেন্ট ফ্যামিলি। ওনাদের আগে সুবুর খানের আত্মীয় ওনারা। তো এবং ওনার ভাই মোহাম্মদ আজিজ খানও নামকরা ব্যবসায়ী। তো এই এবং সামিট গ্রুপের ব্যবসায়ী আর কি। রাইট। তো এই আসনে আমার ধারণা প্রতিদ্বন্দ্বিতা হবে দুইজন, এই যে লোকাল রিপ্রেজেন্টেটিভ যারা দুজনেই জেলে, আশরাফুল আলম শিবুল এবং কবির মিয়া। আমি যতদূর দেখলাম এই দুজনেই মানে মোটামুটি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের মানে আশেপাশে থাকতেন, কারণ বিএনপি হয়ে এখানে কোনো এই মানে লোকাল ইলেকশনে জেতা অসম্ভব, কঠিন না, জাস্ট অসম্ভব। তো দুজনেই এই জেলে আছেন, দুজনেই ধরেন বেশ মানে অনেক এই কাঠখড় পুড়িয়ে তারপর নির্বাচনে প্রার্থী হয়েছেন, এই কোর্টে যেতে হয়েছে। তো উনাদের মধ্যে যেহেতু কবির মিয়া 2024 সালেও করেছিলেন এই নির্বাচন, এবং উনার আওয়ামী লীগে বেশ একটা মানে অফিসার ছিলেন, কেন্দ্রীয় উপকমিটির সদস্য, তাঁতি লীগের সভাপতি, আমি এখানে কবির মিয়াকে আগিয়ে রাখবো। ওকে, বাট মানে এখানে তাহলে আপনি বিএনপির সম্ভাবনা খুব বেশি দেখছেন না? না, অনেকটা। আচ্ছা আচ্ছা, ওকে। জ্যোতি? আমিও এখানে প্রথম কথা হচ্ছে যে কবির মিয়া জেলে কিনা আমি ঠিক শিওর না। আমি এটা মানে চেষ্টা করছিলাম জানতে। শিমুল সাহেব জেলে আছেন সেটা সেটা পরিষ্কার, এবং দুজনই আটক হয়েছিলেন, মানে দুজনই আটক হয়েছিলেন এটা জানি। দুজনই আটক হয়েছিলেন, হ্যাঁ। তো শিমুল সাহেব এখনো জেলেই আছেন। হ্যাঁ, শিমুল সাহেব এখনো জেলেই আছেন, এবং ইলেকশন কমিশন তাকে মানে প্রথমে বলা হয়েছিল যে প্রার্থিতা বাতিল, বাট দেন ইট গট রিইনস্টেটেড। কিন্তু কবির মিয়ার বোধহয় সেরকম কিছু হয় নাই। ওই জন্যই আমি কিউরিয়াস ছিলাম যে উনি জেলে আছেন না বাইরে। তো উনি যদি বাইরে থাকেন এবং উনি ফারুক খানের বিরুদ্ধে, ওকে, ইভেন দো যে আপনার এটা সাজানো নির্বাচন ছিল বা আমি যাই হোক, মানে ফারুক খানের এগেনস্টে এতগুলি ভোট তাকে দেওয়া হয়েছে, সেটাও একটা সামথিং টু ইয়ে আর কি আপনার দেখার জন্য। এবং 3 নাম্বারটা হচ্ছে যে তিনি ট্রাক মার্কা পাচ্ছেন, মানে গণ অধিকারের একটা সিল পাচ্ছেন, যেটা আর কি আপনার গণ অধিকার ইজ সাপোজ টু বি আ প্রো জুলাই পার্টি। সো আমি এখানে কবির মিয়াকেই দিচ্ছি, হুইচ উইল বি ভেরি ইন্টারেস্টিং, যে আপনার গণ অধিকার পরিষদের যদি কোনো একটি আসন আওয়ামী লীগ বেল্টে রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে পায়, দ্যাট উড বি ভেরি ইন্টারেস্টিং। অফকোর্স কিপ ইন মাইন্ড যে নুরুল হক নুরু একসময় ছাত্রদিকেই ছিলেন। জি, মানে আসলে আসলে ইন্টারেস্টিং, বাট আমরা একমত যে এটা বিএনপিতে যাচ্ছে না। হয়তো গোপালগঞ্জের লোক ওয়ান কাইন্ড অফ মানে ভোটটাকে প্রতিবাদ হিসেবে হয়তো তারা নিতে পারে। তো সেই জায়গাটাতে কে বেশি, কাকে ভোট দিলে বেশি প্রতিবাদ হবে, হয়তো এইটা হয়তো মাথায় কাজ করতে পারে, কারণ তাদের জন্য হয়তো ব্যাপারটা মাঝ পড়ে ইমোশনাল অলসো। তো বাট আমি হ্যাঁ বলেন হ্যাঁ সরি, বাট আমি এই ক্ষেত্রে শিমুল সাহেবকে একটু এগিয়ে রাখবো, কারণ আমার কাছে মনে হয় যে ফ্র্যাঙ্কলি এটা ঠিক দ্যাট উনি 1 লাখের বেশি ভোট পেয়েছিলেন ফারুক খানের এগেনস্টে,
কিন্তু এই ডাটাটা আসলে কি কোনো কারণে মিসলিডিং কিনা সেটাও একটা ফ্যাক্টর হতে পারে, কারণ আমরা অনেক ক্ষেত্রেই জানি যে 2024-এ কিছুটা হলেও মানে অনেক ক্ষেত্রে বিরোধী প্রার্থী, যে ডামি প্রার্থী যেটা বলা হয়, তাকেও অনেক সময় হয়তো হ্যাঁ। মানে আর্টিফিশিয়ালি ভোটও কিছু দেওয়া হতো যাতে একটু বিশ্বাসযোগ্য হয় নির্বাচনটা। সেটাই। তো সেটাও একটা ফ্যাক্টরকে আমি মাথায় রাখছি আর কি। তো জি। হয়তো উনি আসলেই হয়তো ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, বাট আমার কাছে মনে হয় শিমুল সাহেব যেহেতু এখন জেলে আছে, এবং আমি কিছু ভিডিও দেখলাম ওনার পরিবার ওনার জন্য ক্যাম্পেইন করছে ওনার ছেলেরা, এবং বেশ Right. ইমোশনাল ভাবেই ক্যাম্পেইন করছে, এবং আমার ধারণা ওনার জেলে থাকাটাই মোস্ট প্রবাবলি ওনার জন্য পজিটিভ হবে, কারণ এটা ওয়ান কাইন্ড অফ সিম্বলিক একটা ব্যাপার। তো ওই পার্সপেক্টিভে আমি আসলে মানে গণ অধিকার পরিষদের জন্য যে আসলে ভোট পাবে গোপালগঞ্জে তা না, কারণ যেহেতু নূর খুবই অ্যান্টি শেখ হাসিনা, এটা ওনাকে একটু আবার সাফারও করাতে পারে হয়তো কবির সাহেবকে, তো এরকম একটা পার্টিতে যাওয়ার জন্য। তো আমি ওই বিবেচনায় আসলে শিমুল সাহেবকে এগিয়ে রাখছি। তাহলে আমার মনে হয় আমরা দুইজন, আপনারা এখানে গণ অধিকার পরিষদের কবির মিয়াকে এগিয়ে রাখছেন, আমি এখানে মিস্টার শিমুল, আশরাফুল আলম শিমুল, ওনাকে এগিয়ে রাখছি। আমরা তাহলে গোপালগঞ্জ 2-এ যাই। গোপালগঞ্জ 2 এটা শেখ সেলিমের আসন, যেটা এতেশাম অলরেডি আপনি বললেন। এইবারও মানে প্রতিটা গোপালগঞ্জ এখানে এবার বেশ অনেক স্বতন্ত্র প্রার্থী আছে। এখন কে স্বতন্ত্ররা কে কতটুকু আওয়ামী লীগ সেটাই হয়তো মেইন ডিসাইড হবে। তো এখানে 6 জন স্বতন্ত্র প্রার্থী আছেন, তার মধ্যে বিএনপির প্রার্থী যিনি আছেন ধানের শীষের এম বাবর, উনি বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বিএনপি চিকিৎসাপন্থী চিকিৎসক সংগঠন ড্যাবের কেন্দ্রীয় নেতা। তবে এই আসনে বিএনপির কলার কাটা হয়ে গেছেন দুজন স্বতন্ত্র প্রার্থী, তারা হচ্ছেন একজন MH খান মঞ্জু এবং আরেকজন সিরাজুল ইসলাম। তারা দুজনেই বিএনপির মনোনয়ন চেয়েছিলেন বাট পাননি। মঞ্জু সাহেব গোপালগঞ্জ জেলার বিএনপির সাবেক সভাপতি, একসময় জাতীয় পার্টি থেকে এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং ছিলেন তিনি জেলা পরিষদের চেয়ারম্যান। আরেক স্বতন্ত্র প্রার্থী হলেন কামরুজ্জামান ভূঁইয়া, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং গোপালগঞ্জ সদর উপজেলার সর্বশেষ চেয়ারম্যান ছিলেন। তো বোঝা যাচ্ছে যে এখানে যেই দুইজন স্বতন্ত্র আছেন ওনাদের মাঝমোর বিএনপি থেকে স্বতন্ত্র, বাট কামরুজ্জামান ভূঁইয়া আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড নিয়ে স্বতন্ত্র। তো এটা আমরা আসলে আলোচনা করছিলাম আগেও, যে নর্মালি আমরা ভেবেছিলাম যে এবার অনেক আওয়ামী লীগের স্বতন্ত্র হয়তো ইলেকশনে দাঁড়াবে, যেহেতু নৌকা নাই, খুব বেশি দেখিনি। তো এইবারই আমি প্রথম দেখলাম যে আওয়ামী লীগের একজন স্বতন্ত্র নির্বাচন করছেন। অফকোর্স আমরা জানি জায়গাটা গোপালগঞ্জ, হয়তো এটাই ওনাকে এই সুবিধাটা দিয়েছে আর কি। তো এতেশাম কি মনে হচ্ছে? এই অনেক আসনের মধ্যে গোপালগঞ্জেও নমিনেশনের পরে মানে বিএনপির হয়ে যথেষ্ট মানে মিছিল ভাঙচুর এবং ঝামেলা হয়েছিল, এবং যাদেরকে নমিনেশন দেওয়া হয়নি, এই MH খান মঞ্জুর, সিরাজুল ইসলাম সিরাজ, শরীফুজ্জামান জাহাঙ্গীর, ওনারা সবাই একসাথে মিলে বলেছিলেন যে ড্যাব যে নেতাকে দেওয়া হয়েছে নমিনেশন, ওনাকে বাদ দিয়ে, এই কেম বাবর বাদ দিয়ে লোকাল কাউকে দেওয়া হোক। কিন্তু পার্টির বাবর সাহেবের সাথেই থেকে গেছেন। তো মানে বিএনপি হয়তো বা যেটুকু পারতো এই কম্পিটিশন করতে, এতজন হওয়াতে মানে একদমই নিজেরাই নিজেদেরকে মানে করবে। গোপালগঞ্জ সদর যেহেতু এই সিটটার মেজরিটি অংশ, এবং উনি গোপালগঞ্জ সদরের লাস্ট চেয়ারম্যান এবং আওয়ামী লীগের রাজনীতি করতেন, যিনি আরেকজন স্বতন্ত্র যিনি আছেন স্বতন্ত্র, জি জি, কামরুজ্জামান ভূঁইয়া। কাজে আমার ধারণা উনি জিতে আসবেন। ওকে, জ্যোতি। আই এগ্রি। আপনি ইউটিউবে গেলে পরে দেখতে পাবেন যে কামরুজ্জামান ভূঁইয়ার আপনার মানে উনি অ্যাকচুয়ালি মানে অ্যাক্টিভলি ক্যাম্পেইন করছেন। সেখানে উনি জয় বাংলা স্লোগান দিচ্ছেন, সেখানে উনি জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন, এবং এবং ভালো মানুষ হচ্ছে। হ্যাঁ, যেহেতু এখানে এখন বিএনপির মানে ফর্মাল একজন, বিরোধী আরো 2 জন, সো এখানে 4 ওয়ে ফাইট হচ্ছে। এবং এটা গোপালগঞ্জ, এবং এখানে উনি আপনার আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন, উনি এখানে বোধহয় 30% ভোট পেলেও জিতে যেতে পারবেন খুব ইজিলি, এবং এটুকু উনি পাবেনি,
কাজেই আমিও একটা স্বতন্ত্র কামরুজ্জামান ভুঁইয়া, আপনি এটাকে বলতেও পারেন রিফাইন্ড আওয়ামী লীগের একমাত্র এমপি হয়তো হতে পারে। ধন্যবাদ। উনি আসলে রিফাইন্ড কিনা সেটা এখনো হয়তো বলা, সেটা আমরা জানি না এখনো, সত্যি। তো দ্যাট ইজ but- ট্রু। but আমার 2026 যদি জিতে আসেন তাহলে অবশ্যই রিফাইন্ড বাই ডেফিনেশন। তো আমি আসলে আপনার দুজনের সাথে একমত। মানে গোপালগঞ্জের লোকজন হয়তো মানে সারা বাংলাদেশ যেভাবে জুলাই দেখে গোপালগঞ্জ হয়তো ডিফারেন্ট ভাবে দেখে। তো ওনারাও হয়তো ইমোশনাল ভাবেই একটা ভোট দিবে। মানে এখানে প্রার্থী বিএনপি প্রার্থী জিতলে হয়তো ওনাদের লাভ হতো বা হোয়াট এভার, বাট সেটা থেকে আসলে তাদের জন্য এটা একটা ইমোশনাল ব্যাপার। তো আমিও মনে করছি যে এখানে যেহেতু কামরুজ্জামান ভুঁইয়ার সাথে আওয়ামী লীগের সম্পর্ক আছে এবং উনি মাঠে রাজনীতি করেছেন, বোঝাই যাচ্ছে, সদর উপজেলার চেয়ারম্যানও ছিলেন, তো আমিও আসলে মনে করছি এটা হয়তো কামরুজ্জামান সাহেব জিতবে। যদিও এখানে অফকোর্স একটা ফ্যাক্টর আছে যে ইলেকশনের ক্ষেত্রে এই গোপালগঞ্জটা আসলে কতটুক সহিংস হবে, মানে সেই ক্ষেত্রে মানে আমরা সোফার এখনো পর্যন্ত দেখিনি গোপালগঞ্জে সেই লেভেলের সহিংসতা। আশা করি এটা একটা পিসফুল ভাবে নির্বাচনটা শেষ পর্যন্ত শেষ হবে। বাট আমরা মনে হয় তাহলে তিনজনই এক্ষেত্রে কামরুজ্জামানকে এগিয়ে রাখছি। তাহলে আমরা গোপালগঞ্জ 3-এ যাই। 3 ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা অফকোর্স শেখ হাসিনা নিজের আসন, এবং এখানে এস এম জিলানী শেখ মুজিবুর রহমানেরও মানে এলাকা, এটা খালি শেখ হাসিনা জি, এবং অ্যাবসলিউটলি টুঙ্গিপাড়া এখানে, এবং টুঙ্গিপাড়া মানে দিস ইজ গ্রাউন্ড জিরো ফর আওয়ামী লীগ। তো সেই জায়গাতে এখানে স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিএনপির প্রার্থী, উনি 2008 এবং 2018 সালে শেখ হাসিনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন, অতএব নিশ্চয়ই ওই জন্য হলেও উনি পরিচিত অনেক। উনিও এবার ইলেকশন করছেন। এই আসনে প্রায় 40-45% সংখ্যালঘু ভোটার, এবং এখানে স্বতন্ত্র প্রার্থী বিএনপি আরেকজন হাবিবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক। বাট এখানে ইন্টারেস্টিংলি আমরা বিভিন্ন কারণে ওনাকে হয়তো দেখা যায় গোবিন্দচন্দ্র প্রামাণিক, উনি বাংলাদেশের বোধহয় বিশ্ব হিন্দু পরিষদের নেতা, উনি এখানে দাঁড়িয়েছেন এবং উনি আশা করছেন যে সংখ্যালঘুর ভোটটা উনি নিবেন। তো এটা কি মনে হচ্ছে যে এই আসনটা একেবারেই ডিফারেন্ট দেন হয়তো বাংলাদেশের অন্যান্য আসনে যেইভাবে নির্বাচন হচ্ছে? হ্যাঁ, এই আসনটা অবশ্যই বেশ ইন্টারেস্টিং এবং এই আসনটা আমাদেরকে ভালো মতো খেয়াল রাখতে হবে। এই 2024-এর পরে যখন ধরেন অনেক দিন পরে বিভিন্ন সিটে বিএনপির মানুষজন ফেরত যাচ্ছে, যারা হয়তো বা 15 বছর যেতে পারেনি, মাঝে মাঝে বিদেশ থেকে মানুষজন এসে নিজেদের জায়গায় যাচ্ছে, নিজেদের পরিবারের এই আত্মীয়স্বজনের কবর জিয়ারত করছে। তো জিলানী সাহেব রওনা দিয়েছিলেন যিনি গোপালগঞ্জে যাবেন। এই যাওয়াটা নিয়েও উনার উপর অ্যাটাক হয়েছিল এই লোকাল উনার অপোনেন্টরা, এবং অ্যাটাক এতটাই হয়েছিল, এটা তো ধরেন মানে বলা কঠিন, কিন্তু হ্যাঁ স্থানীয়রা ওনার উপর অ্যাটাক করেছিল এবং অ্যাটাক হয়েছিল টু দি এক্সটেন্ট মানে উনি ভালোই কনভয় নিয়ে যাচ্ছিলেন, তাও এমন ভাবে অ্যাটাক হয়েছিল যে উনার সাথে একজন ছিলেন। 2024-এই হয়েছিল, রাইট, 2024-এই হয়েছিল। ওনার সাথে ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন মানে বেশ নামকরা পার্সন, ওনার সাথে কনভয়, এবং উনি মারা যান। ওনাকে মানে মাথায় এত জোরে মারা হয়, উনি মারা যান। তো এই হলো গোপালগঞ্জ 3। এখানে জিলানী সাহেব অনেকদিন থেকে আছেন, এই হাবিবুর রহমানও বিএনপির সাথে জড়িত ছিলেন, উনি আছেন। আর গোবিন্দচন্দ্র প্রামাণিক উনি দাঁড়িয়েছেন। সাধারণত বাংলাদেশে মোস্ট প্রবাবলি এরিয়ারও না, এরিয়ার না, সাধারণত বাংলাদেশে যেসব হিন্দু প্রমিনেন্ট নেতারা আমরা দেখি, তারা মোটামুটি ইন্ডিয়াতে কংগ্রেসের সাথে একটা হয়তো বা চেনাশোনা আছে, বা ওইভাবে মানে ওনাদের ফিলসফি অতটা এরকম। এই মিস্টার প্রামাণিক একটা মানে ইন্টারেস্টিং জিনিস হলো, উনার সাথে সবসময় বিজেপির খুব ভালো সম্পর্ক ছিল, এবং সেই জন্য হাসিনার 15 বছরেও
উনি অনেক কিছু মানে ফ্রিলি বলতে পারতেন, যেটা হয়তো বা বিএনপি অনেকেও বলতে পারতো না। যেমন উনি খুব ক্লিয়ারলি বলেছিলেন যে শেখ হাসিনার সরকারের রন্ধে রন্ধে মৌলবাদ মানে ঢুকে গেছে, এবং এটা নিয়ে অনেক তারপর হইচই হয়েছিল, কিন্তু হি ডিডন্ট মুভ ফ্রম হিজ ওয়ার্ডস। উনি এখানে দাঁড়িয়েছেন, উনিও মোটামুটি চারপাশে যে ক্যাম্পেইন করছেন, এবং অ্যাকচুয়ালি আমি উনাকে আগিয়ে রাখবো। আমার ধারণা প্রামাণিক সাহেব এখানে জিতে আসবেন। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। জ্যোতি, আপনার কি মনে হয়? মানে আমার ধারণা এই আসন নিয়ে আমারও তাই ফ্র্যাঙ্কলি আমি একটু অবাক হচ্ছি যে আমার ধারণা ছিল এই আসনটা এত মানে একটা সিম্বলিক, এই আসন নিয়ে হয়তো আমাদের মিডিয়াতে অনেক রিপোর্ট করবে, বাট আমি তেমন একটা দেখিনি। মানে ঢাকার যে কোনো একটা ছোটখাটো আসন নিয়ে যেই পরিমাণ মিডিয়া রিপোর্টিং হয়, এই আসন নিয়ে কিন্তু তেমন হয়নি। পুরানো অভ্যাস থেকে মিডিয়াও যায়। হয়তো মিডিয়াও হয়তো আপনার গোপালগঞ্জ 3-এ যেতে সাহস পায়নি। মানে আপনার গোপালগঞ্জে তো এতেশাম একটা ভায়োলেন্সের কথা বললো। গোপালগঞ্জে আপনার আমরা জানি যে গত বছর জুলাইয়ে যখন এনসিপির পদযাত্রায় ভায়োলেন্স ছিল, সো সেটাই আর কি। গোবিন্দ প্রামাণিক উনি এতেশাম যা বললো তার সাথে আরো অ্যাড করি যে জুলাইয়ের পরে যখন আপনার গত বছর মানে 2024-এর শেষের দিকে বেশ কিছু হিন্দু হিন্দু ধর্মাবলম্বীদের সনাতন কমিউনিটি তাদের মানে আপনার বেশ জেলা লেভেলে মিটিং হয়েছিল, হ্যাঁ, যে মানে আপনার সমাবেশ, শান্তি সমাবেশ অথবা ইয়ে আর কি আপনার মানে ইকুয়াল রাইটস এর জন্য বলা, যে এরকম যে তাদের তাদের প্রোটেকশনের জন্য বা এই ধরনের ইয়ে আর কি। সো গোবিন্দ প্রামাণিক ওয়াজ ওয়ান অফ দ্য লিডার্স অফ দোজ as well. So he has national profile. ভারতের সাথে বা ভারতের যারা ক্ষমতাসীন হিন্দুত্ববাদীদের সাথে বিজেপির সাথে ভালো কানেকশন আছে। I'm just adding those other factors. I think এখানে given that যে 40-45% মাইনরিটি ভোটার্স এবং বিএনপির লোকেরা এখনো খুব একটা কিছু করতে পারছে না, যেতে পারছে না, এবং বিএনপি নিজেরাও দুই ভাগ, যে আপনার জিলানী সাহেব আছেন আবার হাবিবুর রহমানও আছেন। সো সব মিলে আমিও এটাতে প্রামাণিক সাহেবকেই এগিয়ে রাখবো, স্বতন্ত্র প্রামাণিক। ইন্টারেস্টিং, বাট আমি একটা ব্যাপারে শিওর না যে মানে বিভিন্ন কারণে কিন্তু গত 15 বছর প্রামাণিক সাহেব কিন্তু যেহেতু মানে শেখ হাসিনার অনেক ক্রিটিসিজম করেছিলেন সরকারের, তো মানে জেনারেলি আওয়ামী লীগের মানে অনেকেই কি ওনার ব্যাপারে পজিটিভ থাকবে কিনা, বা হিন্দু সম্প্রদায়ের অনেকেই কি মানে ওখানে কোনো গ্রুপিং আছে কিনা, আপনাদের কাছে সেটা কি মনে হয়? মানে যদি সাধারণ একজন, ওই জন্যই বললাম আর কি যে আপনার জুলাইয়ের পরে মানে 5 আগস্টের পরে যখন আপনার যেখানে একটা তো প্রোপাগান্ডা ছিলই, ইন্ডিয়া থেকে প্রোপাগান্ডা ছিল যে বাংলাদেশে হিন্দু জেনোসাইড হচ্ছে, বাট প্রোপাগান্ডা ছাড়াও আপনার কিছু মন্দির টন্দিরে তো অ্যাটাক হয়েছিল, যেটা যত কমই হোক বা যাই হোক অ্যাটাক তো হয়েছিল। সো ওই সময় যে সিকিউরিটি ফিয়ারটা ছিল আপনার মাইনরিটি কমিউনিটির মধ্যে, হিন্দু কমিউনিটি, সনাতন কমিউনিটির মধ্যে যে ফিয়ারটা ছিল, সো তখন যেসব ওই ইয়েগুলি আর কি, প্রামাণিক সাহেব ওইখানে হি ওয়াজ এ প্রমিনেন্ট ন্যাশনাল ফিগার তখন, অ্যান্ড সেইটা হয়তো তার একটা ইমেজ ইয়ে করবে আর কি, যে দেখো আমাকে ভোট দাও, আমি তো ন্যাশনালি হিন্দুদেরকে বাঁচিয়ে ইয়ে করেছি। সো আই ওয়ান্ডার যে সেইটা মানে যা বলা মুশকিল, লোকাল নলেজ ছাড়া যা বলা মুশকিল, কাজে আমাদের গেস ওয়ার্ক হচ্ছে, কিন্তু আমার সেটা একটা ফ্যাক্টর হতে পারে। ওকে, বাট আপনিও তাহলে প্রামাণিক সাহেবকেই প্রেরিট করছেন? জি জি। ওকে, তাহলে আমিও মনে হচ্ছে মানে সব ইনফরমেশনগুলো মানে শুনে মনে হচ্ছে যে এই ক্ষেত্রে উনি অফকোর্স মানে হিন্দু কমিউনিটি তো বড় একটা ভোট পাবেনি, এবং হয়তো আওয়ামী লীগের অনেক প্রার্থী যাতে এখানে এই সিটটা বিএনপির কাছে না চলে যায়, সেই জন্য হয়তো ওনাকে ব্যক্তিগতভাবে পছন্দ না করলেও হয়তো ওই একটা কারণেই হয়তো ভোট দিবে, মানে অলমোস্ট কাইন্ড অফ টু ব্লক বিএনপি ফ্রম দিস সিট। কারণ গোপালগঞ্জ 3 একটা সিট যদি বিএনপির কাছে চলে যায়, এটা ইট ইজ সামথিং তাদের জন্য এক ধরনের ব্যাপার। আমার মনে হয় না কখনো এই আসনটা বিএনপির কাছে কি ছিল কখনো, মানে আমি জানি না, জিয়াউর রহমান সাহেবের সময় তো ছিল না। আচ্ছা, কখনোই ছিল না। আচ্ছা, তো সেটাও একটা ফ্যাক্টর হয়তো হতে পারে। তো আমিও আপনাদের সাথে একমত যে এখানে
প্রামাণিক সাহেব উনি পেরিট করছে, আমরা জিতবে। তো আমরা তাহলে এই ক্ষেত্রে তিনজনই একই পেরিট করছি। আমরা গোপালগঞ্জ 3 এই আসনটা শেষ করি, এই 3টে আসন শেষ করছি। জ্যোতি, আপনাকে একটু টোটাল সামারিটা দিতে পারবেন যদি আমরা একটু মানে আগে আমরা ছিলাম হচ্ছে আপনার বিএনপির পক্ষে ছিল 97 আমরা বিএনপিকে কোনো কেউই বিএনপিকে দেইনি এখানে। জামাতের ছিল 66, জামাতও পাইনি, যা ছিল তাই। আমরা এখানে আপনার আমরা দুজন, এতেশামার আমি গণ অধিকার পরিষদের পক্ষে একটা বলেছি, আচ্ছা, এবং সেটা আর কি বাকি দুটো স্বতন্ত্র বলছি আমরা, বাকি দুটো বলেছিলেন যে ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, আর বাকি দুটোতে আমরা স্বতন্ত্র বলছি। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে আসলে বিএনপি জামাত স্বতন্ত্র হয় 10 অথবা 11। জি, হ্যাঁ, জি, চেঞ্জ হচ্ছে। ধন্যবাদ। তো বিএনপি জামাত 97 66। আচ্ছা, ওকে। তো সুধী দর্শক মণ্ডলী, আপনাদের আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা আগামী আজকে এবং আগামীকাল লাইভ প্রোগ্রাম করছি প্রতিটা আসন নিয়ে। আমাদের এখনো প্রায় 100টার মতো আসন বাকি আছে, প্রায় 200-র কাছাকাছি আসন আমরা প্রেডিক্ট করেছি। তো আমাদের এই চ্যানেলের সাথে আপনারা থাকুন, সামনের বাংলাদেশ চ্যানেলের সাথে থাকুন। আমরা এর পরে নতুন একটি লাইভ সেশনে মাদারীপুর নিয়ে আমরা আলোচনা করব। তো ধন্যবাদ আপনাদেরকে।